আজকে আমরা দেখব যে আধান সমষ্টির মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তির মান কত হয়। পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম অফ চার্জেস, অর্থাৎ কিছু পরিমাণ আধানকে যদি আমরা এক জায়গাতে এনে রাখি তাহলে সেই আধান সমষ্টির মধ্যে কত পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি সঞ্চিত হবে সেটাই আজকে আমরা ক্যালকুলেট করব। বুঝতে পারলে? তাহলে প্রথমে আমরা একটু দেখে নিই যে তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি কী। যদিও এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তড়িৎ বিভবের আলোচনায়, তবু যেহেতু এটাই আমাদের আজকের মেইন বিষয় যে কোনো একটি আধান সমষ্টির জন্য তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি বা বিভব শক্তির মান কত হয়, তাই আমরা একটু ছোট্ট করে রিক্যাপ করে নিই যে আমরা কি শিখেছিলাম তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি বলতে। তাহলে তড়িৎ স্থিতিশক্তি বা বিভব শক্তি বলতে কি বোঝায় বা তার পরিমাপই বা কীভাবে করতে হয়। বিভব শক্তি আমরা জানি যে একটি আধান, ধরো আমার কাছে একটা প্লাস কিউ পরিমাণ আধান রয়েছে, তাহলে এই আধানটির উপস্থিতির জন্য তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো এই আধান থেকে আর দূরত্বে যে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দু যার নাম দিয়ে দিলাম পি, তাহলে আর দূরত্বে অবস্থিত যে কোনো একটা বিন্দু পিতে ধরে নেওয়া একটা প্লাস স্মল কিউ আধানকে আমরা রেখেছি। তাহলে এই আধানটির তড়িৎ ক্ষেত্রের জন্য এই আধানটির ওপরে একটি তড়িৎ বল ক্রিয়া করবে। তার কারণ কি, এই আধানটির জন্য এই বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য রয়েছে যেটা এই দিক বরাবর ক্রিয়া করছে। সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য এই আধানটির ওপরে যে তড়িৎ বল ক্রিয়া করবে সেটার মান কত হয়, F = Q × E। এটা আমরা জানি যে কিউ পরিমাণ আধানকে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে এলে পরে তার ওপরে এফ পরিমাণ তড়িৎ বল ক্রিয়া করে। তাহলে এখন দেখো এই আধানটিও ধনাত্মক আধান, এই আধানটিও ধনাত্মক আধান, তার মানে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে এবং এই বিকর্ষণ বলের কারণে কি হবে, এই আধানটি তো আর এখানে থাকবে না, এটা এখান থেকে দূরে সরে যাবে। সেটা কত দূর অবধি সরে যাবে সেটা আমরা পেয়েছিলাম কুলম্বের সূত্র থেকে, যে এইরকম একটি আধান তার পাশে আর দূরত্ব অবস্থিত যে কোনো একটা বিন্দু পিতে যদি আমরা এরকম একটি স্মল কিউ আধানকে নিয়ে আসি তাহলে তাদের মধ্যে যে তড়িৎ বল ক্রিয়া করবে কুলম্বের সূত্রানুসারে সেই বলের মান কত হয়, 1/4πε0 Q × স্মল কিউ ডিভাইডেড বাই r²। এখন দেখো এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই তড়িৎ বল যেটা কিনা এই আধানটির ওপরে ক্রিয়া করছে কার জন্য, এই প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের জন্য, সেটা কখন শূন্য হবে, যখন এই আর তাদের মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা অসীম হয়ে যাবে। অর্থাৎ এই আধানটির ওপরে ক্রিয়াশীল বলটা ততক্ষণ পর্যন্ত ক্রিয়া করবে যতক্ষণ পর্যন্ত না আধানটি এখান থেকে অসীম দূরত্বে না চলে আসে। অর্থাৎ এই r = অসীম দূরত্বে যখন এই প্লাস কিউ আধানটি চলে আসবে তখন তার উপরে আর কোনো তড়িৎ বল ক্রিয়া করবে না। এখন কি হচ্ছে, আমি চাইছি যে এই প্লাস কিউ আধানটিকে এই যে এদিক বরাবর ক্রিয়াশীল তড়িৎ বল, কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এদিক বরাবর, তাহলে তড়িৎ বলের অভিমুখও ঠিক এদিক বরাবর হবে, অর্থাৎ এদিক বরাবর আমাদের তড়িৎ বল ক্রিয়া করবে। এখন যদি আমি এই প্লাস স্মল কিউ আধানটিকে অসীম দূরত্ব থেকে এই তড়িৎ বলের বিরুদ্ধে গিয়ে আবার পূর্বের অবস্থান পিতে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই তড়িৎ বলের বিরুদ্ধে কিছু পরিমাণ কার্য করতে হবে এবং সেই কার্য কি হয়, এই আধানটির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। পরিষ্কার? তাহলে ধরো এই যে প্লাস কিউ আধানটিকে এই অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে নিয়ে আসতে, এই প্লাস কিউ আধানটিকে অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে নিয়ে আসতে আমাকে ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়। তাহলে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই পি বিন্দুতে নিয়ে আসতে কত কৃতকার্য করতে হবে, W/Q। আর আমরা যখন তড়িৎ বিভবের ধারণা পেয়েছি সেখানে আমরা কি শিখেছি, যে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে আমাকে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর, অর্থাৎ এই ক্ষেত্রে এই পি বিন্দুর তড়িৎ বিভব। আর তড়িৎ বিভবকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ আমরা লিখতে পারি V = W/Q। পরিষ্কার? কারণ এখানে আমরা কি পেলাম, একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে নিয়ে আসতে যে কৃতকার্য সেটা কত, W/Q, আর সেটাই হচ্ছে তড়িৎ বিভবের পরিমাপ। অর্থাৎ এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি W = Q × V। এইটাকে আমি একটু বক্স করে লিখি।
কারণ এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট রিলেশন আজকের আলোচনার জন্য, যে কিউ পরিমাণ আধানকে ভি তড়িৎ বিভব সম্পন্ন একটা বিন্দুতে নিয়ে আসতে আমাকে ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়। এই কৃতকার্য কি হয়? কৃতকার্য আমরা একটু আগে বললাম কার্যক্ষমতা শক্তির ধারণা থেকে আমরা পেয়েছি যে বলের বিরুদ্ধে আমি যদি কিছু পরিমাণ কার্য করি, সেই কার্য ওই বস্তুটার মধ্যে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্লাস স্মল কিউ আধানটির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে কৃতকার্য ডাব্লু সেটা কি হবে? তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। স্থিতিশক্তি, যেটাকে আমরা ক্যাপিটাল লেটার ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। এটাকেও আমরা একটু বক্সের মধ্যে লিখি। পরিষ্কার বোঝা গেল? যেহেতু ডাব্লু ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, আবার আমরা জানি ডাব্লু ইকুয়ালস টু ইউ, তার মানে ইউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। তাহলে ইউটা কি? স্থিতিশক্তি। এখন দেখো স্থিতিশক্তিটা কি? আধান এবং বিভবের গুণফলের সঙ্গে সমান। যেহেতু এই স্থিতিশক্তিটি বিভবের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এই স্থিতিশক্তিকে আমরা বলে থাকি তড়িৎ স্থিতিশক্তি, না বলে তড়িৎ বিভব শক্তিও বলে থাকি অনেক সময়, এবং এটাই বেশি পপুলার। তাহলে তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি একই জিনিস। সেটার পরিমাপ কত হবে? আধানের পরিমাণ এবং সেই বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণ, এই দুটোকে গুণ করলে পরে আমরা পেয়ে যাব। এই রিলেশন দুটোকেই আমরা এখন ব্যবহার করে দেখব যে আধান সমষ্টির জন্য তাদের মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তির পরিমাণটা কত হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা বাউন্ডারি টেনে দিই, কারণ এই পাশে যে আলোচনাটা লিখবো তার সঙ্গে যেন এটাকে মিলিয়ে না ফেলি। ঠিক আছে, এইরকম একটা বাউন্ডারি আমরা টেনে দিলাম। এইবার আমরা চলে আসি আমাদের মূল আলোচ্য বিষয়ে, সেটা হচ্ছে আধান সমষ্টির মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তির মানটা কত হয়। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখি যে দুটি বিন্দু আধানের জন্য তাদের মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তির মান কত হয়। লিখে দিই, দুটি বিন্দু আধানে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি সেটা কত, সেটাই আমরা প্রথমে দেখব। ধরো এই রকম একটি ফাঁকা জায়গা, তাহলে এই ফাঁকা জায়গার মধ্যে আমি যে কোনো একটা জায়গা ধরে নিলাম, এই একটা বিন্দু যার নাম দিয়ে দিলাম এ। তাহলে এই এ বিন্দুতে আমি একটি আধানকে নিয়ে আসতে চাই অসীম দূরত্ব থেকে। তাহলে অসীম দূরত্বে আমার কাছে ধরো একটা আধান রয়েছে প্লাস Q1। তাহলে প্লাস Q1 আধানটিকে অসীম দূরত্ব থেকে এই এ বিন্দুতে আমি নিয়ে এলাম। বলো তো আমাকে কত পরিমাণ কৃতকার্য করতে হবে? 0। আমাকে এই ক্ষেত্রে কোনো কৃতকার্য করতে হবে না। কেন? তার কারণ আমরা জানি যে কোনো একটি আধানের উপস্থিতির জন্য তার উপরে একটি তড়িৎ বল ক্রিয়া করবে তখনই। এই যে আধানটি, এই আধানটির উপরে একটি তড়িৎ বল কখন ক্রিয়া করবে? এই তড়িৎ ক্ষেত্র যখন থাকবে তখন। আর তড়িৎ ক্ষেত্র কখন থাকবে? অলরেডি যখন এখানে একটা আধান থাকবে, তার জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে আমরা একটা আধানকে এনেছিলাম বলে এই আধানটি এই আধানের তড়িৎ ক্ষেত্রের জন্য একটা বল অনুভব করছিল, যেটা কিনা এই যে এটা F = Q × E। কিন্তু এই ক্ষেত্রে যে আধানটি রয়েছে, সেই আধানটির থাকার আগে কি কোনো আধান ছিল? না, কারণ আমি তো প্রথমেই বললাম যে এখানে একটা ফাঁকা জায়গা, এখানে কোনো আধান নেই। আমরা কি করলাম, একটা প্লাস Q1 আধান যেটা অসীম দূরত্ব রয়েছে, সেখান থেকে আমরা এই ফাঁকা জায়গার যে কোনো একটা বিন্দু এতে নিয়ে এলাম। তাহলে এখানে যেহেতু আগে থেকে কোনো আধান নেই, তার মানে এখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। আর যদি তড়িৎ ক্ষেত্র না থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হলে তড়িৎ বলের মানটা হয়ে যাবে 0। তাহলে তড়িৎ বল যদি ক্রিয়া না করে, আমরা কি জানি যে কৃতকার্য, এই যে আমরা বলি যে কৃতকার্য ডাব্লু, সেটা অ্যাকচুয়ালি কি? বল ইন্টু সরণের গুণফলের সঙ্গে সমান। তাহলে বলই যদি ক্রিয়া না করে, তাহলে কৃতকার্য হবে কোথা থেকে? তাহলে এই আধানটিকে আমাকে অসীম দূরত্ব থেকে এই এ বিন্দুতে নিয়ে আসতে কোনো কৃতকার্য করতে হয় না। তাহলে আমরা লিখি যে 1 নম্বর আধান, এটাকে আমরা সাফিক্সে যেমন 1 দিয়েছি, তার মানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর আধান। তাহলে 1 নম্বর আধান অর্থাৎ Q1 আধানকে এ বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্যের পরিমাণ W1, সেটা কত হবে? 0। এইবার দেখো, এই আধানটি এখন যখন এ বিন্দুতে চলে এসেছে, তাহলে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র এখন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এখন সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এর থেকে মনে করো কিছুটা দূরত্বে যে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দু যার নাম দিয়ে দিলাম বি।
এখন বি বিন্দুতে যদি আমি অপর কোনো একটি আধানকে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কিছু কৃতকার্য করতে হবে। কেন? কারণ বি বিন্দুতে অলরেডি এই আধানটি তড়িৎ ক্ষেত্রের জন্য একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রয়েছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকলে অন্য কোনো একটা আধানকে নিয়ে এলে পরে সে একটা তড়িৎ বল অনুভব করবে, আর তড়িৎ বল যদি থাকে তাহলে সেই বলের বিরুদ্ধে আমাকে কৃতকার্য করতে হবে। তাহলে বলের একটা ভ্যালু থাকলে পরে কৃতকার্যেরও একটা ভ্যালু থাকবে। পরিষ্কার? তাহলে আমার কাছে ধরো অসীম দূরত্বে আরেকটা আধান রয়েছে +Q2, যে দ্বিতীয় আধানটি কথা বলছি, সেই দ্বিতীয় আধানটিকে আমি বি বিন্দুতে এখানে নিয়ে এলাম। তাহলে বি বিন্দুতে এই Q2 আধানকে নিয়ে আসতে কত কৃতকার্য করতে হবে সেটাকে লিখি W2। দ্বিতীয় আধানটিকে আনতে কৃতকার্য কোথায়? বি বিন্দুতে। এই বি বিন্দুর দূরত্বটা কত ধরে নিলাম, এই এ থেকে বি এর দূরত্বটা হচ্ছে আর। আমরা সাফিক্সে লিখে দিই 1 2, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর আধানের মধ্যবর্তীকার দূরত্ব। কেন সাফিক্সে লিখলাম এটা একটু পরে তোমরা বুঝতে পারবে, কারণ এরপরে আমরা দেখব যে 3টে বিন্দু আধানের জন্য কত হচ্ছে, বা 4টির জন্য কত হবে, বা 5টির জন্য কত হবে। তখন 1 নম্বরের সাথে 2 নম্বরের যে দূরত্ব আর 1 নম্বরের সঙ্গে 3 নম্বরের যে দূরত্ব সেটা আমরা আলাদা করে বোঝানোর জন্য সাফিক্সে এই 1 2 বা 1 3 বা 1 4 এরকমভাবে লিখব। বোঝা গেল? তাহলে এদের মধ্যবর্তীকার দূরত্ব হচ্ছে R12। এইবার দেখো, এই যে একটু আগে আলোচনা করলাম তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ বিভব শক্তি বলতে কি বোঝায়, সেখানে আমরা কি দেখলাম? কৃতকার্য মানে কত হয়? আধান ইন্টু তড়িৎ বিভব। কোথায়? যেই বিন্দুতে নিয়ে এলাম সেই বিন্দুর বিভব। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পরিমাণ আধানকে নিয়ে এলাম? Q2 পরিমাণ আধানকে। কোথায় নিয়ে এলাম? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুর বিভব দিয়ে গুণ করে দিতে হবে। পরিষ্কার? এইবার একটু কাজে লাগাতে হবে তড়িৎ বিভবের ধারণা। আমরা দেখেছি যে একটি বিন্দু আধানের জন্য তার থেকে R12 দূরত্বে অবস্থিত যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কত হবে? সেই ধারণা অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি VB = 1/4πε0 Q1। কোন আধানের জন্য? এই Q1 আধানের জন্য বি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? R12। আশা করি তোমরা তড়িৎ বিভবের ভিডিওটি তোমরা দেখেছো। একটি বিন্দু আধানের জন্য কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভবের যে রাশিমালা সেটা আমরা নির্ণয় করেছি, সেখানেও আমরা দেখেছি। তাহলে আমাদের এখান থেকে এই ভ্যালুগুলো বসাই। Q2 ইন্টু ভিবি, ভিবি মানটা কত পেলাম? 1/4πε0 Q1 ডিভাইডেড বাই R12। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি W2 = 1/4πε0 Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R সাফিক্সে 12। তাহলে W1 এবং W2 ভ্যালু আমরা জেনে গেছি। তাহলে এই দুটি আধানের জন্য, এই যে বললাম দুটি বিন্দু আধানের মধ্যে তাদের মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তির মান কত হবে? এই Q1 আধানটিকে নিয়ে আসতে যে কৃতকার্য করতে হয়েছে সেটা এই আধানের মধ্যে সঞ্চিত রয়েছে। Q2 আধানকে এই বিন্দুতে নিয়ে আসতে অসীম দূরত্ব থেকে যে কৃতকার্য করতে হয়েছে সেটা এর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত আছে। তাহলে এই আধান সমষ্টির মধ্যে সঞ্চিত মোট স্থিতিশক্তি কত? তাহলে দুটি বিন্দু আধানে মোট সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি, তড়িৎ স্থিতিশক্তি সেটা কত হবে? ইউ। ইউ মানে কত? U1 প্লাস U2। ইউ মানে আমরা জানি ইউ আর ডাব্লু একই জিনিস, এই যে ইউ আর ডাব্লু একই জিনিস, তার মানে এটা হবে আমাদের W1 প্লাস W2। তাহলে W1 এর ভ্যালু কত পেলাম? 0। আর W2 ভ্যালু কত পেলাম? 1/4πε0 Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R12। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভ্যালুটা পেলাম, ইউ এর ভ্যালুটা 1/4πε0 Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R12। পরিষ্কার? তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান পেয়ে গেলাম। এইবার আমরা দেখব তিনটি বিন্দু আধানের জন্য যে আধান সমষ্টি তৈরি হবে তার মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তির মান কত হবে। এবার ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। এই জিনিসটা যেহেতু তোমরা ভালো করে বুঝে গেলে এবার দেখবে আর বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন 3টা থাক আর 300টা থাক, বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো এটা একটু উপর দিকে তুলে দিই, তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম এটাকে একটু বক্স করে লিখে রাখি। এটা হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান। এইবার আমরা দেখব 2 নম্বর ক্ষেত্রে, যেখানে কিনা
তিনটি বিন্দু আধানে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি সেটা কত হয়। দেখো এর আগে আলোচনা যেমনটা দেখলাম ঠিক এখানেও তাই করব আমরা। তাহলে মনে করো এটা একটা শূন্য স্থান যেখানে কোনো আধান পূর্ব থেকে নেই। এইবার আমার কাছে একটা আধান রয়েছে +Q1 +Q2 এবং +Q3। তাহলে কি কি বললাম, আমার কাছে তিনটি আধান রয়েছে +Q1 +Q2 আর +Q3। ঠিক আছে, তাহলে এই শূন্য স্থানের মধ্যে যে কোনো একটা বিন্দু যার নাম ধরে নাও, এটার নাম দিয়ে দিলাম আমরা এ। এই এ বিন্দুতে আমি +Q1 আধানটিকে নিয়ে আসলাম। পরিষ্কার? তাহলে এ বিন্দুতে +Q1 আধানকে নিয়ে আসতে কত কৃতকার্য করতে হবে? 0, যেটা একটু আগে দেখলাম। এটাকে একটু আলাদা করে দিই, 0। তাহলে আমরা লিখব W1 = 0। এখন এই আধানটি যখন চলে এলো তাহলে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এর থেকে কিছুটা দূরত্বে যে কোনো একটা বিন্দু, এই বিন্দু, যার নাম দিয়ে দিলাম আমরা বি। তাহলে বি বিন্দুতে এখন একটা তড়িৎ বিভব থাকবে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে। এখন এই বি বিন্দুতে যদি আমাদেরকে Q2 আধানটিকে নিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে, যেটা একটু আগে আমরা দেখলাম। সেটা কত হবে? W2 = Q2 × VB, অর্থাৎ বি বিন্দুতে যে তড়িৎ বিভব, এই যে একটু আগে উপরে দিলে একটু, এই দেখো বি বিন্দুতে যে তড়িৎ বিভব আর যেই আধানটিকে নিয়ে এলাম তার মান, এই দুটোকে গুণ করলে পরে যে কৃতকার্য সেটা আমরা পেয়ে যাব। তাহলে যেটা একটু আগে দেখলাম, Q2 জায়গায় Q2 লিখবো, আর VB এর মান কত হবে? 1/4πε0 Q1 / R12, যেটা আগের ক্ষেত্রে ধরেছিলাম এখানেও তাই ধরবো। এটা হচ্ছে আমাদের R12, অর্থাৎ 1 নম্বর আধান এবং 2 নম্বর আধানের মধ্যবর্তীকার দূরত্ব। তাহলে এইটাকে একটু সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি 1/4πε0 Q1 × Q2 / R12। এইবার তৃতীয় আধানটিকে আমরা নিয়ে আসতে চাই। দেখো এই একটা বিন্দু এ ধরেছি, এই একটা বিন্দু বি ধরেছি, আমার দেখার সুন্দরের জন্য ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে আমাদের সি বিন্দু। পরিষ্কার? তাহলে এই হচ্ছে আমাদের সি বিন্দু। এই সি বিন্দুতে আমরা এখন Q3 আধানটিকে নিয়ে আসতে চাই। এই সি বিন্দুর দূরত্বটা আমরা একটু মেজার করি কীরকমভাবে। এইখান থেকে একটা লাইন টানি আর এইখান থেকে একটা লাইন টানি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দু। আর 3 নম্বর আধানটিকে আমরা এখানে নিয়ে আসতে চাইছি। তাহলে এই দূরত্বটাকে আমরা লিখি R31 আর এই দূরত্বটাকে লিখি R23। বুঝতে পারলে তো আমি কেন সাফিক্স দিচ্ছিলাম? এখন এটা বুঝতে পারছো। দেখো এই দূরত্বটাকে বোঝানোর জন্য আমরা 1 2 লিখলাম, মানে 1 নম্বর এবং 2 নম্বর আধানের মধ্যবর্তীকার দূরত্ব। এটা হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর আধানের মধ্যবর্তীকার দূরত্ব। এটা হচ্ছে 3 নম্বর আর 1 নম্বর আধানের মধ্যবর্তীকার দূরত্ব। পরিষ্কার? আচ্ছা, এখন দেখো এই প্রথমে যখন আমরা দেখেছিলাম এখানে কোনো আধান ছিল না। এখন যখন এ বিন্দুতে Q1 আধানটিকে নিয়ে এলাম তখন Q1 আধানের উপস্থিতির জন্য বি বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভব রয়েছে। এখন দেখো সি বিন্দুতে যখন আমরা দেখছি তখন সি বিন্দুর আগে কিন্তু এই এ বিন্দুতে Q1 আধানটিও রয়েছে, বি বিন্দুতে Q2 আধানটিও রয়েছে। তাহলে সি বিন্দুতে Q1 আধানের জন্য একটা তড়িৎ বিভব পাবো, Q2 আধানের জন্যও একটা তড়িৎ বিভব পাবো। বুঝতে পারলে কি বললাম? আরেকবার বলি, একটু মন দিয়ে শোনো। এই জায়গাটা একটু বুঝতে হবে তোমাদেরকে যে প্রাথমিক অবস্থায় এটা একটা শূন্যস্থান ছিল, এখানে কোনোরূপ কোনো আধান ছিল না। তাহলে Q1 আধানটিকে যখন এই শূন্যস্থানের এ বিন্দুতে নিয়ে আসলাম তাহলে আমাকে কোনো কৃতকার্য করতে হয়নি। কিন্তু দ্বিতীয় আধানটিকে যখন বি বিন্দুতে নিয়ে এলাম, এই Q2 আধানটিকে যখন বি বিন্দুতে নিয়ে এলাম তখন আমাকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। কারণ কি? এখানে অলরেডি একটা আধান এখন উপস্থিত আছে এবং সেই আধানের জন্য এই বিন্দুতে একটা তড়িৎ বিভব থাকবে যেটার মান কত? ভিবি। তাহলে এই বিন্দুতে এই Q2 আধানটিকে নিয়ে আসতে আমাদের কৃতকার্যের পরিমাণ সেটা আমরা পেয়ে গেছি। এখন সি বিন্দু যখন হিসাব করছি তখন সি বিন্দুতে এই Q1 আধানের জন্য একটা তড়িৎ বিভব থাকবে, Q2 আধানের জন্য একটা তড়িৎ বিভব থাকবে। তাহলে এই Q3 আধানটিকে সি বিন্দুতে নিয়ে আসতে কত পরিমাণ কৃতকার্য করতে হবে? W3 পরিমাণ কত হবে? Q3 × সি বিন্দুতে যে বিভব। এবার সি বিন্দু যে বিভব সেটাই হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো
তাহলে এখানে আমরা একটু লিখি, ভিসি হচ্ছে আমাদের সি বিন্দুতে তড়িৎ বিভবের মান। এবার সি বিন্দুতে তড়িৎ বিভব অ্যাকচুয়ালি কি হবে, প্লাস Q1 আধানের জন্য বিভব, Q1 আধানের জন্য বিভব প্লাস Q2 আধানের জন্য বিভব, এটাকে বক্সের মধ্যে লিখি, Q2 আধানের জন্য বিভব। বুঝতে পারলে? তাহলে Q1 এবং Q2 সম্মিলিত ক্রিয়ার ফলে সি বিন্দুতে যে মোট তড়িৎ বিভব সেটা কত হবে? Q1 আধানের জন্য আমরা কি পেয়েছি, 1/4πε0 Q1 ডিভাইডেড বাই আর, আরটা কত হবে দেখো, Q1 থেকে আমরা এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব অর্থাৎ Q1 এবং Q3 মধ্যবর্তীকার দূরত্বটা এখানে দেখব, সেটা কত, R31 প্লাস এবার দেখব Q2 আধানের জন্য সি বিন্দুতে Q3 আধানের এখানে এই যে এখানে রাখা হয়েছে সি বিন্দুতে, এখানে তড়িৎ বিভবের মান কত হবে, 1/4πε0 Q2 ডিভাইডেড বাই R23। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা 1/4πε0টাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে ভিতরে কি পড়ে থাকবে, Q1 ডিভাইডেড বাই R31 প্লাস Q2 ডিভাইডেড বাই R23। এবার এই ভিসি ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলেই W3 এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা ভিসি এর ভ্যালুটা বসাই, না এখানে লিখি, তাহলে W3 ভ্যালুটা আমরা পাবো Q3 ইন্টু 1/4πε0 Q1 ডিভাইডেড বাই R31 প্লাস Q2 ডিভাইডেড বাই R23। তাহলে Q3টাকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখি, তাহলে সুন্দর করে সাজিয়ে লিখলে 1/4πε0টা বাইরে চলে এলো, Q1 ইন্টু Q3 ডিভাইডেড বাই R31 প্লাস Q2 ইন্টু Q3 ডিভাইডেড বাই R23। এবার একটু এটাকে আরেকটু সাজিয়ে লিখি, কেন দেখো এটা দেখতে সুন্দর লাগছে না, এখানে আমরা যখন দেখলাম R12 তাহলে এখানে 1 আর 2 পরপর লিখেছি, যখন R23 তখন 2 আর 3 পরপর লিখেছি, যখন R31 লিখবো তখন 1 আর 3 কেন লিখবো, 3 1 লিখলে দেখতে সুন্দর লাগবে না? তাহলে এখান থেকে লিখলে একই কথা, কারণ 3 দিয়ে 1কে গুণ করি বা 1 দিয়ে 3কে গুণ করি, ব্যাপারটা তো একই দাঁড়াবে। তাহলে আমাদের দেখার সুন্দরের জন্য এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, Q3 Q1 ডিভাইডেড বাই R31 প্লাস Q2 Q3 ডিভাইডেড বাই R23। তাহলে এখান থেকে আমরা Q3 ভ্যালু পেয়ে গেলাম, Q1 Q2 ভ্যালু অলরেডি পেয়ে গেছি। তাহলে এই তিনটে বিন্দু আধানের জন্য তাদের মধ্যে সঞ্চিত যে মোট তড়িৎ স্থিতিশক্তি তার মান কত হবে, তিনটি বিন্দু আধানের জন্য বিন্দু আধানে সঞ্চিত মোট তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি কত হবে, U ইজ ইকুয়ালস টু হবে U1 প্লাস U2 প্লাস U3। আর আমরা জানি U আর W একই জিনিস পরিমাণগত দিক থেকে, তাহলে W1 প্লাস W2 প্লাস W3। তাহলে W1 W2 W3 পেয়ে গেছি, W1 হচ্ছে আমাদের 0, W1 এর জায়গায় আমরা লিখবো, এটাকে একটু উপরে রাখি যেহেতু আমাদের W2 ভ্যালুটা লাগবে, W1 এর জায়গায় লিখবো 0, W2 এর জায়গায় কি লিখবো 1/4πε0 Q1 ইন্টু Q2 ডিভাইড বাই R12। আর W3 ভ্যালু কত লিখবো, এই যে পেলাম 1/4πε0 Q3 Q1 ডিভাইডেড বাই R31 প্লাস Q2 Q3 ডিভাইডেড বাই R23। তাহলে দেখো এখানে 1/4πε0 আছে, এখানে 1/4πε0 আছে, এটাকে কমন নিয়ে লিখলে 1/4πε0 একসাথে লিখলাম, তাহলে ভিতরে কি থাকবে, এটা থাকবে, এটা থাকবে আর এটা থাকবে, Q1 Q2 ডিভাইডেড বাই R12 প্লাস Q2 Q3। দেখো এখানে একটু কাজ করলাম, এটাকে আমরা আগে লিখলাম, এটাকে আমরা পরে লিখলাম, দেখো বুঝতে পারবে জিনিসটা।
R23 প্লাস Q3Q1 ডিভাইডেড বাই R31। দেখো এখন দেখতে সুন্দর লাগছে না? Q1 Q2 Q2 Q3 Q3 Q1, এটা হচ্ছে আমাদের মোট যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি তিনটি বিন্দু আধানের জন্য, সেটা হচ্ছে এটা। তাহলে দেখো এখান থেকে আমরা যেমন তিনটি বিন্দু আধানের জন্য পেয়ে গেলাম, এখন একটু আগেই আমরা দেখলাম যে দুটি বিন্দু আধানের জন্য এইরকম একটা Q1 আধান একটা Q2 আধান পরস্পর থেকে R12 দূরত্বে থাকলে এই আধান সমষ্টির মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তির মান কত হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই R12। ঠিক একইভাবে তিনটি বিন্দু আধানের জন্য তাদের মধ্যে সঞ্চিত যে তড়িৎ স্থিতিশক্তি সেটা কত দেখলাম, যে Q1 Q2 Q3 তারা পরস্পর থেকে যথাক্রমে R12 R23 এবং R31 এই ডিস্টেন্সে রয়েছে। তাহলে তাদের মধ্যে সঞ্চিত যে মোট তড়িৎ স্থিতিশক্তি তার মান কত হলো 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই R12 Q2 Q3 ডিভাইড বাই R23 প্লাস Q3 Q1 ডিভাইড বাই R31। তাহলে এই জিনিসটাকে কাজে লাগিয়েই আমরা এখন খুব সহজেই লিখতে পারবো যে n সংখ্যক বিন্দু আধানের জন্য যে আধান সমষ্টি তৈরি হবে সেই আধান সমষ্টির মধ্যে সঞ্চিত মোট তড়িৎ স্থিতিশক্তির মান কত হবে। তাহলে 3 নম্বর যেটা আমরা দেখব সেটা হচ্ছে n সংখ্যক বিন্দু আধানে সঞ্চিত মোট তড়িৎ স্থিতিশক্তি কত হবে। তাহলে ধরে নাও আমাদের কাছে প্লাস Q1 প্লাস Q2 এরকম করতে করতে টোটাল প্লাস Qn সংখ্যক মানে n সংখ্যক আধান আমার কাছে রয়েছে। তাহলে এই n সংখ্যক আধানকে আমরা কি করেছি, প্রথমে মনে করো প্লাস Q1 আধানকে এই জায়গাতে নিয়ে এলাম, তারপরে মনে করো প্লাস Q2 আধানকে আমরা এই জায়গাতে নিয়ে এলাম, তারপরে এরকমভাবে এইখানে একটা আধানকে এনেছি, এইখানে একটা আধানকে এনেছি, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকমভাবে অসংখ্য প্রায় Qn সংখ্যক আধান মানে n সংখ্যক আধানকে আমরা নিয়ে এসেছি, যার লাস্ট আধানটি হচ্ছে Qn। তাহলে এইরকম n সংখ্যক আধানকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এখানে একটা আধান সমষ্টি তৈরি হবে। তাহলে এই n সংখ্যক আধান দ্বারা তৈরি আধান সমষ্টির মধ্যে সঞ্চিত মোট যে তড়িৎ স্থিতিশক্তি তার মান কত হবে, এই জিনিসটাকে কাজে লাগালে আমরা খুব সহজেই লিখতে পারি। তাহলে সেটা আমাদের হবে U ইজ ইকুয়ালস টু কত হবে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R12 প্লাস সেরকমভাবে 3 নম্বর আধানের সঙ্গে 2 নম্বর আধানের জন্য কত হবে Q2 Q3 ডিভাইড বাই R23। এরকমভাবে পরপর আমরা যদি লিখতে থাকি তাহলে লাস্ট টার্মটা আমরা কি লিখতে পারি, এই জায়গায় একটু মন দিয়ে দেখো এখানে যেমন লিখলাম প্রথম টার্মটা হচ্ছে 1, তারপর এটা কত হচ্ছে 2, প্রথমটা লিখলাম 2, তারপর এটা লিখলাম 3। তাহলে আমাদের পরেরটা যদি n হয় তাহলে আগেরটা নিশ্চয়ই n-1 হবে। আবার একইভাবে এখানে যদি 2 লিখি তারপর এটি 3 লিখি তাহলে এখানে 2 3 লিখলাম, এখানে 1 2 লিখলাম তাহলে এখানে 1 2 লিখলাম, তাহলে এখানে আমরা ঠিক একইভাবে n-1 লিখবো তারপরে n লিখব। পরিষ্কার বোঝা গেল। তাহলে n সংখ্যক আধানের জন্য তার মধ্যে সঞ্চিত যে মোট তড়িৎ স্থিতিশক্তি সেটা হচ্ছে এটা। এটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে। আমি আগে লিখে নিই, তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো এটাকে সামেশন দিলাম, এখানে দুটো সামেশন হবে, একটা i এর ওপরে আর একটা j এর ওপরে। এখানে আমরা লিখতে পারি qi qj ডিভাইড বাই r ij, যেখানে অবশ্যই i ইজ নট ইজ ইকুয়ালস টু j। i এর লিমিট হচ্ছে 1 থেকে n পর্যন্ত, j এর লিমিট হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এটা হচ্ছে আমাদের u এর ভ্যালু, মানে n সংখ্যক আধানের মধ্যে সঞ্চিত যে মোট তড়িৎ স্থিতিশক্তি সেটা হচ্ছে এটা। দেখো এই জিনিসটা একটু বুঝতে যার অসুবিধা হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো আমরা লিখলাম i ইজ নট ইজ ইকুয়ালস টু j, তার মানে হচ্ছে i যদি তোমরা 1 ধরো তাহলে j কে কখনোই তুমি 1 ধরতে পারো না, যদি i কে 3 ধরো তাহলে j কে কখনোই তুমি 3 ধরতে পারবে না। কেন? কারণ আমরা জানি, দেখো এখানে আমরা কি দেখলাম যে Q1 এর সঙ্গে Q2 এর মধ্যে একটা রিলেশন পাবো, Q2 এর সঙ্গে Q3 একটা রিলেশন পাবো, Q1 এর সঙ্গে Q3 এর রিলেশন পাবো, Q1 এর সঙ্গে Q4 এর রিলেশন পাবো,
Q1 এর সঙ্গে কখনো Q1 এর রিলেশন পাবো? কখনই পাবো না। Q2 এর সঙ্গে Q2 কখনো পাবো? পাবো না। Q2 এর সঙ্গে Q2 বাদ দিয়ে Q1, Q3, Q5, Q4, Q6, Q7 সব পাবো, কিন্তু Q2 এর সঙ্গে কখনো Q2 রিলেশন পাবো না। এই যে দেখলাম Q1 এর সঙ্গে Q2 পাবো, Q2 এর সঙ্গে Q3 পাবো, কখনোই আমরা এমন পাবো না যে Q2 এর সঙ্গে Q2, কখনোই হবে না। সেই কথার জন্য এখানে এটা বোঝানো হচ্ছে যে I is not is equals to J। তার মানে তুমি যখন I is equals to 1 ধরবে তখন Jটাকে তুমি কখনো 1 ধরতে পারবে না। এবার একটা সহজ করে তোমাদেরকে আমরা দেখাই যে এই এক্সপ্রেশনটাকে আমরা কিভাবে লিখলাম। দেখো, আমরা জানি দুটো বিন্দু আধানের জন্য n ইকুয়ালস টু কত হবে? 2। আমরা n সংখ্যক আধানের জন্য এই এক্সপ্রেশনটা পেয়েছি। দুটো বিন্দু আধানের জন্য কত হবে? যদি n ইকুয়ালস টু 2 হবে। আচ্ছা, তাহলে তাদের মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তির মান কত হবে? 1/4 পাই এপসাইলন নট। আই এর ভ্যালু যদি তুমি 1 ধরো তাহলে জে এর ভ্যালু তো 1 ধরতে পারবে না। এই যে একটু আগে বললাম আই ইজ নট ইকুয়ালস টু জে, তার মানে আই এর যেই ভ্যালুটা ধরবে জে এর জন্য সেই ভ্যালু ধরা যাবে না। তার মানে আই এর জন্য যদি তুমি 1 ধরো তাহলে জে এর জন্য কত ধরবে? 2 ধরবে। 2 এর বেশি তুমি ধরতে পারবে না, কারণ তোমার কাছে দুটোর বেশি তো আধার নেই। তাহলে আই এর ভ্যালু যদি তুমি 1 ধরো তাহলে আই এর জায়গায় লিখবে 1, জে এর জায়গায় কত লিখবে? 2 ডিভাইডেড বাই R12। এটাই হচ্ছে দুটো বিন্দু আধানের মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তির মান। ঠিক একইভাবে তুমি তিনটি আধানের জন্য দেখো, তাহলেও দেখতে পাবে। ধরো তাহলে আমাদের n ইকুয়ালস টু কত হবে? 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউ এর ভ্যালু কত হবে? 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, আই এর ভ্যালু যদি তুমি ধরো 1, তাহলে জে এর ভ্যালু কত ধরতে পারো? 2 ধরতে পারো, 3 ধরতে পারো, তার বেশি ধরতে পারবে না, কারণ 3-এর বেশি তুমি আর ধরতে পারবে না, তোমাদের তিনটে আধানই রয়েছে। তাহলে আই এর ভ্যালু যদি তুমি 1 ধরো তাহলে জে এর ভ্যালু কত ধরবে? 2। তাহলে আই এর ভ্যালু প্রথমে যদি 1 ধরি তাহলে আই এর ভ্যালু এই জায়গাতে আমরা আই লিখব 1 আর জে জায়গায় লিখব 2 ডিভাইড বাই R12 প্লাস এই যে সামেশন দেওয়া আছে তার মানে হচ্ছে প্লাস। পরপর আই এর ভ্যালু, জে এর ভ্যালু, আই এর ভ্যালু, জে এর ভ্যালু পরপর বসিয়ে যাও আর প্লাস করে যাও, পরপর বসিয়ে যাও আর প্লাস করে যাও। এই জিনিসটাই বোঝাচ্ছে এই দুটো দিয়ে। পরিষ্কার? এটা হচ্ছে সামেশন সাইন, এটাকে বলে সামেশন মানে যোগ। তাহলে প্রথমে আমি যখন ধরলাম আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু কত ধরবো? 2। তাহলে আই এর জায়গায় আমরা লিখলাম 1, জে এর জায়গায় লিখলাম 2, তাহলে এই এক্সপ্রেশনটা এলো। এরপরে এবার কত লিখবে? আই এর ভ্যালু মনে করে লিখলে 2, তাহলে জে এর ভ্যালু কত লিখতে পারো? 3। তাহলে আই এর ভ্যালু যদি 2 ধরো তাহলে জে এর জায়গায় লিখবে 3 ডিভাইড বাই আর। তাহলে ঠিক একইভাবে আমরা তৃতীয় ক্ষেত্রে যদি দেখি, দেখো আই এর ভ্যালু আমরা 1 ধরে ফেলেছি, 2 ধরে ফেলেছি, তাহলে লাস্ট কত ধরতে পারবো? 3 ধরতে পারবো, কারণ 3-এর বেশি আর ধরা যাবে না। তাহলে আই এর ভ্যালু যদি তুমি 3 ধরো তাহলে জে এর ভ্যালু কত লিখবে? জে এর ভ্যালু তুমি 1 ধরতে পারো ডিভাইড বাই R31। আচ্ছা, আই এর ভ্যালু যদি তুমি 3 ধরো তাহলে জে এর ভ্যালু 1 ধরতে পারো, 2ও ধরতে পারো, কিন্তু 2 আর আমরা ধরবো না, কারণ 2 যদি এখানে লিখি তাহলে Q3 Q2 ডিভাইড বাই R23 সেটা তো আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা দ্বিতীয়বার আর লেখার দরকার নেই। তাহলে আমরা তিনটে বিন্দু আধানের জন্য যেই এক্সপ্রেশনটা, যেটা একটু আগে আমরা অলরেডি পেয়ে গেছি, দেখো তো মিলিয়ে সেটার সঙ্গে সেম হচ্ছে কিনা। এখানে যেটা পেলাম আর এখানে যেটা পেলাম এই এক্সপ্রেশন থেকে সেটা সেম হলো কিনা? সেম হয়ে গেল। তার মানে এটাকে আমরা লিখতে পারি জেনারেলাইজড একটা এক্সপ্রেশন। জেনারেল ফর্মে এইভাবে আমরা লিখতে পারি যে n সংখ্যক আধানের মধ্যে সঞ্চিত মোট স্থিতিশক্তির মান হচ্ছে এটা। আজকের যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম যে বণ্টিত আধান বা আধান সমষ্টির মধ্যে সঞ্চিত যে মোট তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি তার পরিমাপটা কত হয় সেটা আমরা পেয়ে গেলাম। প্রথমে দেখলাম দুটো বিন্দু আধানের জন্য তাদের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান কত হচ্ছে সেটা আমরা এখান থেকে পেলাম। এই যে দুটো বিন্দু আধানের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি, তার মানে আমরা দেখলাম তিনটে বিন্দু আধানের জন্য এরকম পাচ্ছি। তাহলে n সংখ্যক আধানের জন্য আমরা জেনারেলভাবে এটা লিখতে পারি। পরিষ্কার? তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।